আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। তীব্র অর্থ সংকট, 10,000 সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরায়েলের। যুক্তরাষ্ট্রে আঘাত হানল সুপার টাইফুন বাবি, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 8 জনের মৃত্যু। মেক্সিকোয় নীরবতা নামিয়ে কোয়ার্টারে 10 জনের ইংল্যান্ড। ব্রাজিলের স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালে হাল্যান্ডের নরওয়ে, গোল করেও ফ্যানদের কাঁদিয়ে বিদায় বললেন নেইমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র বাজেট ঘাটতির কারণে জুলাই মাসের শেষের দিকে প্রায় 10,000 রিজার্ভ সেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। রোববার দেশটির গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম হায়মের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রায় 60,000 রিজার্ভ সেনা সক্রিয় দায়িত্বে আছেন। এই সংখ্যা কমিয়ে প্রায় 50,000-এ নামানো হতে পারে। এতে বোঝা যায় সেনাবাহিনীর বাজেটের ওপর বড় ধরনের চাপ রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রতিবেদন অনুযায়ী সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ইসরায়েলের সেনাবাহিনী বড় ধরনের অর্থ সংকটে পড়েছে। প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, এই সিদ্ধান্ত এমন সময় আসছে যখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে প্রতিরক্ষা বাজেট নিয়ে বড় ধরনের মতবিরোধ চলছে। সেনাবাহিনী বলছে তারা একাধিক আঞ্চলিক সংঘাতে জড়িত থাকায় প্রতিরক্ষা বাজেট রেকর্ড পরিমাণ বাড়ানো দরকার, কিন্তু অর্থ মন্ত্রণালয় মনে করছে এতে সরকারের বাজেট ঘাটতি আরো বেড়ে যাবে। শেষ পর্যন্ত দুই পক্ষ একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছেছে। সে অনুযায়ী সেনাবাহিনীকে অতিরিক্ত অর্থ দেওয়া হবে। শর্ত হলো রিজার্ভ সেনার উপর নির্ভরতা কমাতে হবে এবং সামরিক পরিচালনায় ব্যয়ও কমাতে হবে। ঘন্টায় 290 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত এনেছে সুপার টাইফুন বাবি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে এই দ্বীপপুঞ্জে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড় অত্যন্ত বিপজ্জনক এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। সমুদ্রে প্রায় 35 ফুট উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের রোটা দ্বীপে ইতোমধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে প্রায় শক্তিশালী ঘূর্ণিঝড় হয়, তবে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এখন আরো বেশি শক্তিশালী টাইফুন তৈরি হচ্ছে। রোটা দ্বীপটি গুয়ামের উত্তর পূর্বে অবস্থিত এবং ঝড়টি সরাসরি এই দ্বীপের ওপর দিয়ে যাচ্ছে। সেখানকার মেয়র সবাইকে ঘরের বাইরে বের না হতে এবং নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন। রোটার উত্তরে থাকা সাইপান দ্বীপে বিমানবন্দরে ঘন্টায় 161 কিলোমিটার বেশি গতির দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত ঝড়ের বাতাস খুবই শক্তিশালী থাকবে। এরপর ধীরে ধীরে এর শক্তি কমবে। প্রায় 1,70,000 মানুষের বাস গুয়ামে। সেখানে 5টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে মোট প্রায় 1,700 জন থাকতে পারবেন। তবে রোববার দুপুরের মধ্যেই একটি আশ্রয় কেন্দ্র পূর্ণ হয়ে যাওয়ায় মানুষকে অন্য কেন্দ্রে পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বাবিকে সুপার টাইফুন হিসেবে ঘোষণা করেছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের ফলে পৃথক 3টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নারী শিশু সহ 8 জন নিহত হয়েছেন। সোমবার রাতে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই দুর্ঘটনাগুলো ঘটে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে শুরু হওয়া তীব্র বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে বসত ঘরের উপর পড়ে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রথম ঘটনাটি ঘটে উখিয়ার পালংখালী ইউনিয়নের 15 নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের D/6 ব্লকে। সেখানে পাহাড় ধসে মোহাম্মদ কামাল হোসেন নামে এক রোহিঙ্গার বসতঘর মাটি চাপা পড়ে। পরে উদ্ধারকারীরা কামাল হোসেন, তার স্ত্রী হুমায়রা বেগম এবং তাদের 4 বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাসের লাশ উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর কুতুপালুং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের D/7 ব্লকে পাহাড়ের মাটি চাপা পড়ে একরাম নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। সে ওই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে। অন্যদিকে বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C/11 ব্লকে ঘটে তৃতীয় পাহাড় ধসের ঘটনা। এতে উম্মে হাবিবা, তার বোন তানজিনা আক্তার, মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান এবং হারুনুর রশিদ নামে আরো 4 জন নিহত হন। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রতিকূল আবহাওয়ার দাপটে 1 ঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই ছিল মেক্সিকানদের আক্রমণের পসরা। পাল্টা আক্রমণ থেকে গোল পাওয়া ইংল্যান্ড প্রথমার্ধেই 2-1 ব্যবধানে লিড নেয়। নাটকীয় দ্বিতীয়ার্ধে ইংলিশরা আরেক গোল করলেও পরিণত হয় 10 জনের দলে। সেই সুবিধা পুরোপুরি নিতে পারল না মেক্সিকো। আরেক গোল শোধ করেও তাদের বিদায় নিশ্চিত হলো 3-2 ব্যবধানে হেরে। এই ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপে সহ আয়োজক মেক্সিকোর অধ্যায় শেষ হলো। এর আগে শেষ 16 ম্যাচটি খেলতে দেশটিতে পা রাখার পর ইংলিশ ফুটবলাররা বিরূপ পরিস্থিতির মুখে পড়ে। স্বাগতিক ভক্তরা তাদেরকে দুয়ো দিয়ে অভ্যর্থনা, যাত্রাপথে তাদের সঙ্গে অনেক দূর যাওয়া এবং পরিকল্পনা ছিল টিম হোটেলের বাইরে তাদের কান ফাটানোর। তবে ইকুয়েডর ম্যাচ পূর্ব পরিস্থিতি ফিরতে দেয়নি মেক্সিকান নিরাপত্তা বাহিনী। মাঠের পারফরমেন্সে আসর জুড়ে দুর্দান্ত ছিল মেক্সিকো। আজও ছিল সেই দাপট। ঐতিহাসিক ভেন্যু আজতেকা স্টেডিয়ামে ম্যাচ জুড়ে সব দিক থেকে স্বাগতিকরা এগিয়ে ছিল। 67% পজেশন আর 19টি শট নিয়ে তারা 4টি লক্ষ্য রাখতে পারে। বিপরীতে 5 শটের 4টি লক্ষ্য ছিল ইংলিশদের, আর তাতেই সাফল্য। জুড বেলিংহ্যাম প্রথমার্ধেই জোড়া গোল করেন, পরে পেনাল্টিতে আরেক গোল আসে হ্যারি কেইনের কাছ থেকে। মেক্সিকোর পক্ষে দারুণ ফর্মে থাকা হুলিয়ান কুইনোনেস ব্যবধান কমিয়েছিলেন বিরতির আগ মুহূর্তে। 54 মিনিটে হেসুস গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ডের জ্যারেল কুয়ানসা। ফলে ম্যাচের বড় সময় থমাস টুখেলের দল খেলে 10 জন নিয়ে। পরে কেইনের ফাউলের সুবাদে পেনাল্টি পায় মেক্সিকো। রাউল হিমিনেজ স্পষ্ট কিকে স্কোরলাইন 3-2 করেন। বিশ্বকাপের প্রথম 4টি ম্যাচে মেক্সিকো কোনো গোল হজম করেনি ঠিকই, কিন্তু বেলিংহ্যামের কোনো জবাবই তাদের কাছে ছিল না। ম্যাচের প্রথমার্ধে মাত্র 98 সেকেন্ডের ব্যবধানে তিনি 2টি গোল করেন। এর আগে 35 মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল গোলশূন্য সমতায়। 2022 কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া মেক্সিকো এবার কিছুটা উন্নতি করলেও এই হার মেক্সিকোর সমর্থকদের জন্য এক তিক্ত অভিজ্ঞতার জন্ম দিয়েছে। শেষ মুহূর্তে যখন স্পট কিক নিতে এগিয়ে যাচ্ছিলেন নেইমার জুনিয়র, তখন হয়তো কোটি ব্রাজিল সমর্থকের মনে ক্ষীণ এক আশা ছিল, যদি আরেকবার অলৌকিক কিছু ঘটে, যদি শেষ কয়েক মিনিটে বদলে যায় ম্যাচের গল্প। কিন্তু ফুটবল সবসময় রূপকথা লেখে না। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করলেন নেইমার। বল জালে জড়ানোর পরও তার চোখে ছিল না পরিচিত উচ্ছ্বাস, কারণ তিনি জানতেন এই গোলটি হয়তো কেবল ব্যবধান কমাবে, কিন্তু ব্রাজিলকে বিশ্বকাপে বাঁচাতে পারবে না। শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে লেখা থাকলো নরওয়ে 2 ব্রাজিল 1। এর সঙ্গে শেষ হয়ে গেল ব্রাজিলের হেক্সা স্বপ্ন, আর শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যুগও। ম্যাচের শুরু থেকেই চাপের মুখে ছিল সেলেসাওরা। প্রথমার্ধে ব্রুনো গুইমারাসের পেনাল্টি মিস যেন অশনি সংকেত হয়ে আসে। এরপর দ্বিতীয়ার্ধে নিজের স্বভাবসুলভ বিধ্বংসী রূপে হাজির হন আর্লিং হালান্ড। তার জোড়া গোলে একসময় পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নরওয়ে। ব্রাজিল চেষ্টা করেছে, আক্রমণ করেছে, কিন্তু শেষ পর্যন্ত ভেঙে পড়েছে ফিনিশিং আর আত্মবিশ্বাসের অভাবে। ম্যাচের শেষ দিকে নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। অধিনায়ক হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নিখুঁত শটে গোল করেন তিনি, কিন্তু সেটি ছিল বিদায়ের আগে শেষ স্বাক্ষর, শেষ আনন্দ নয়। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে যায় নরওয়ে। আর মাঠের এক কোণে নীরবে দাঁড়িয়ে থাকে নেইমার। ম্যাচ শেষে অপেক্ষা করছিল আরও বড় ঘোষণা। সাংবাদিকদের সামনে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান মহাতারকা। তিনি বলেন, আমি চেষ্টা করেছি। মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো, এখন সব শেষ। এই কয়েকটি বাক্যই যেন বদলে দিল কতটা অপূর্ণতা নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের গোল সংখ্যা 80। অসংখ্য স্মরণীয় মুহূর্ত, অবিশ্বাস্য ড্রিবল, দুর্দান্ত গোল, হাজারো জয়। কিন্তু একটি স্বপ্ন অধরাই থেকে গেল বিশ্বকাপ। 2014 সালে স্বপ্নের সেমিফাইনালে উঠেও ইনজুরির কারণে খেলতে পারেননি। 2018 ও 2022 সালে কোয়ার্টার ফাইনালে থেমে যেতে হয়েছে। আর এবারে বিশ্বকাপে শেষ 16 থেকেই বিদায়। শেষ পর্যন্ত ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা আর হলো না তার।
তবুও শূন্য হাতে বিদায় নিচ্ছেন না নেইমার। ২০১৩ সালে তার নেতৃত্বেই কনফেডারেশনস কাপ জিতেছিল ব্রাজিল। সেই আসরের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। দেশের জার্সিতে এক দশকেরও বেশি সময় ধরে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এই তারকা। নেইমারকে নিয়ে বিতর্ক ছিল, সমালোচনা ছিল, ইনজুরিও ছিল তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। কিন্তু একটা বিষয় নিয়ে কখনোই সন্দেহ ছিল না, ব্রাজিলের জার্সির প্রতি তার ভালোবাসা। আজ সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠা লেখা হয়ে গেল। সম্ভবত আগামী বিশ্বকাপে ব্রাজিলকে দেখা যাবে, কিন্তু ১০ নম্বর জার্সিতে নেইমারকে আর দেখা যাবে না। গ্যালারিতে আবারও সাম্বার তালে নাচ হবে, গোলও হবে, নতুন নায়কও আসবে। কিন্তু এক প্রজন্মের কাছে ব্রাজিল মানেই যে ছেলেটি ছিল ড্রিবল, হাসি আর স্বপ্নের নাম নেইমার, তার আন্তর্জাতিক যাত্রা আজ আনুষ্ঠানিকভাবে শেষ হলো। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।